আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ছাত্রছাত্রীরা তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদেরকে একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আলোচনা করব। তো বিষয় হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা হলো কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটি কি? কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরেকটা নাম কি? জেনেটিক মডিফিকেশনও বলা হয়। অর্থাৎ যদি বলে জেনেটিক মডিফিকেশন কি, জেনেটিক মডিফিকেশনের উত্তর কিন্তু একটাই, জেনেটিক মডিফিকেশনকেও এটাই বলা হবে যে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা আমরা বলতে পারি জেনেটিক মডিফিকেশনও বলা হয়। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক অর্থাৎ উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কি কাজ করে? ট্রান্সজেনিক বা যেটার অর্থ উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। উদ্ভিদ এবং প্রাণী, এখানে কিন্তু দুইটার সংমিশ্রণ আছে। মানে জীবদেহ থেকে আণবিক কাঁচি দ্বারা ডিএনএ খণ্ড কেটে নিয়ে সুবিধা মতো উন্নত প্রযুক্তির প্রাণী অথবা উন্নত প্রযুক্তির উদ্ভিদ তৈরির কাজে সৃষ্টির ক্ষেত্রে এই ডিএনএ খণ্ডকে কেটে নিয়ে আণবিক কাঁচি দ্বারা প্রতিস্থাপন করে উন্নত মানের কি উদ্ভিদ তৈরি করা যেতে পারে, উন্নত মানের প্রাণী তৈরি করা যেতে পারে। এই বিষয়টা এখানে বলা হচ্ছে। বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত প্রাণীর বিকাশের মূলে নিহিত রয়েছে এর ডিএনএ জেনেটিক কোড। হ্যাঁ, তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত প্রাণীর বিকাশের মূলে নিহিত রয়েছে এর ডিএনএ জেনেটিক কোড। ডিএনএ হলো জীবদেহের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। অর্থাৎ ডিএনএ হলো জীবদেহের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। অর্থাৎ কেন একটা সন্তান তার বাবার মতো হয় বা বাবার মায়ের যে আচরণ, বাবার আচরণ বৈশিষ্ট্য কেন পায়, এই গবেষণার এটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে। গবেষণা করতে গিয়ে যে জিনিসটা আসছে যে শিশুরা কেমন করে তাদের বাবা মার বৈশিষ্ট্য লাভ করে। গির্জার যাজক মেন্ডেলের বংশাণুবিদ্যা আবিষ্কারের ক্রম ধারাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সন্তান কেন বাবার মতো, এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে আবিষ্কার হয় জিনের কারণে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। জিনকে ইচ্ছে মতো কেটে ছেটে বা অন্য কোনো জিন প্রবেশ করিয়ে প্রাণী বা উদ্ভিদের নতুন প্রজাতি সৃষ্টি করাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল কাজ। জিনকে ইচ্ছে মতো কেটে ছেটে অর্থাৎ আমি আমার সুবিধা মতো বৈশিষ্ট্যগুলো নিলাম, আর যে বৈশিষ্ট্যগুলো নেগেটিভ আছে, খারাপ আছে, ওগুলো বাদ দিলাম। এভাবে কেটে ছেটে নিয়ে অন্য কোনো জিন প্রবেশ করিয়ে প্রাণী বা উদ্ভিদের নতুন প্রজাতি সৃষ্টি করাই, এখানে প্রাণী বা উদ্ভিদের নতুন প্রজাতি সৃষ্টি করাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মূল কাজ। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে একটা উদাহরণ দিলে সহজভাবে বুঝতে পারবা আশা করি। যে প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা, এরকম পরিবেশের মধ্যে মাছের জন্য কিন্তু কোনো ক্ষতি হয় না। মাছ কিন্তু প্রচন্ড শীত ঠান্ডার মধ্যে তার জীবন বংশ গতি ধারাবাহিকভাবে কি করতে পারে, ক্রমান্বয়ে যুগের পর যুগ ধরে মাছের অস্তিত্ব কিন্তু শেষ হয়নি। ওই যতই ঠান্ডা পড়ুক, যতই শীত পড়ুক, বরফের নিচে মাছ তার ধারাবাহিক জীবনযাপন করে তার বংশ বৃদ্ধি করতেছে, স্বাভাবিক জীবনযাপন করতেছে। বিপরীত দিকে যদি একটা উদ্ভিদের কথা আমি চিন্তা করি, টমেটো এমন একটা জাতের উদ্ভিদ যে টমেটোর মধ্যে যদি প্রচন্ড শীত, খুব ঠান্ডা পড়ে, প্রচন্ড শীত, যেটা আর কি আমরা স্বাভাবিকভাবে আমরা সাধারণ মানুষটা সহ্য করতে পারি না, এই ধরনের শীতের জন্য কি হবে, টমেটো গাছ কিন্তু খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হবে, শেষ হয়ে যাবে, মারা যাবে। অর্থাৎ তার বংশবৃদ্ধিটা তুলনামূলকভাবে যতটুকু স্বাভাবিক হওয়ার কথা, যেভাবে বংশবৃদ্ধি হওয়ার কথা, যেভাবে ফলন দেওয়ার কথা, সে কিন্তু সেভাবে দিতে পারবে না, তার
ক্ষমতা সহ্য করার না থাকার কারণে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। কিন্তু মাছ কি জন্য প্রচন্ড শীত বা গভীর বরফের মধ্যে, ঠান্ডার মধ্যেও তার বংশবৃদ্ধি কোন শক্তিতে, কোন যোগ্যতায় করতে পারে, এটা বিজ্ঞানীরা গবেষণা করে ওই জিনটাকে, ওই মাছের ওই বৈশিষ্ট্যের জিনটাকে, ডিএনএ অংশটাকে কেটে যখন টমেটো গাছের মধ্যে ইনক্লুড বা অন্তর্ভুক্ত করছে, টমেটো গাছের সাথে সম্পৃক্ত করার ফলে এই যে টমেটো গাছের মধ্যে ওই প্রযুক্তিটা বা ওই বৈশিষ্ট্যটা প্রবেশ করিয়ে দেওয়ার ফলে টমেটো গাছ কিন্তু প্রচন্ড শীতের মধ্যে স্বাভাবিক গতিতে মাছের ন্যায় জীবনযাপন করতেছে এবং ধারাবাহিকভাবে বংশবৃদ্ধি করতেছে এবং তাদের দীর্ঘ জীবন পাওয়ার ফলে সেই বাগান থেকে বা সেই টমেটো গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফলন, চাষ বা উন্নত মানের টমেটো পাওয়া যাচ্ছে, অর্থাৎ টমেটোর চাহিদা পুরা হয়ে যাচ্ছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে তাদের খাদ্যর ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ না, পৃথিবীর বিভিন্ন দেশ আবার এই 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 সমস্যা থেকে নিজের দেশকে বা পৃথিবীর মধ্যে খাদ্যর সমস্যা সমাধানের ক্ষেত্রে পূর্বের থেকে, অর্থাৎ আদি যুগ থেকেই শঙ্কর জাতের যে একটা চিন্তা ভাবনা, শঙ্কর জাতের উন্নত জাতের গরু, উন্নত জাতের ছাগল, উন্নত জাতের ফসল, উন্নত জাতের ধান, উন্নত জাতের পাট, এই যে একটা পরিকল্পনা চলছে যে কি করে একটা দেশের আপনার খাদ্য সমস্যা, প্রাণী সম্পদের সমস্যার সমাধান করা যায় বিভিন্ন লাইনের, যে জেনেটিক বা ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উন্নত জাতের বৈশিষ্ট্যগুলো একটা যে প্রাণীর মধ্যে পাওয়া যাবে, যে উদ্ভিদের মধ্যে পাওয়া যাবে, ওই উদ্ভিদ বা প্রাণীর যোগ্যতা বা বৈশিষ্ট্য সম্পূর্ণ ডিএনএ খণ্ডকে কেটে নিয়ে একটি অন্য একটা জাতের উদ্ভিদ বা প্রাণীর মধ্যে প্রতিস্থাপন করে ওই বৈশিষ্ট্য, ওই গুণাবলীগুলো দিয়ে ওই যোগ্যতা তৈরি করা কোনো ফসলে বা কোনো উদ্ভিদের মধ্যে, এটাই আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মৌলিক বা প্রধান কাজ। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয়, তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। এই প্রযুক্তির কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড বা ক্ষুদ্র অংশ এককোষী একাধিক জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানবদেহে স্থানান্তর করা সম্ভব হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকেও মানবদেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আর এই কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএ জেনেটিক পদার্থকে, অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডকে এমন ভাবে পরিবর্তিত করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায়, অর্থাৎ যখন পজিটিভ জিনিসটা নেওয়ার দরকার সে ভালোটা নিয়ে নেয়, আর যেটার মধ্যে নেগেটিভ তার নিজস্ব যে ক্ষমতা সেটা লোপ পায়, অর্থাৎ কমায় দিয়া যে সুবিধাগুলো পজিটিভ নেওয়ার দরকার ওইটা সংমিশ্রণ করে কিংবা ভিন্ন কোষে লোপ পায়, কিংবা ভিন্ন কোন জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে নতুন জিন বা বৈশিষ্ট্য সৃষ্টি করে, অর্থাৎ উন্নত মানের যেটা সৃষ্টি করার চেষ্টা সেটা কিন্তু করা হয়, এবং যার ফলে যেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, যাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আর এর কয়েকটা ধাপ আছে, এই কয়েকটা ধাপের মধ্যে 1 নম্বর ধাপে আমরা যদি আলোচনায় চলে আসি তাহলে দেখা যাচ্ছে যে ডিএনএ নির্বাচন, অর্থাৎ উদ্ভিদ একটা নির্বাচন করা হবে যে তোর মধ্যে কি ভালো গুণাবলী বা বৈশিষ্ট্য আছে, উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহনকারী ডিএনএ কে নির্বাচন করা হয়, কাঙ্ক্ষিত যেটা আসলে আমার দরকার, শুধুমাত্র ওইটাকে উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বহনকারী ডিএনএ কে নির্বাচন করা হয়। এটা হচ্ছে আপনার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ সমূহ। আর 2 নম্বরে হচ্ছে ডিএনএ বাহক নির্বাচন, অর্থাৎ কোন মাধ্যম দিয়ে নির্বাচিত ডিএনএ কে বহন করার জন্য বাহক হিসেবে ইকোলিকে নির্বাচন করা হয়, এই বাহকের প্লাজমিডকে ডিএনএ এর সাথে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার দেহে সাধারণ ডিএনএ অণু ছাড়াও অতিরিক্ত
স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে প্লাজমিড বলে। তো প্লাজমিড কি বা প্লাজমিড কি, এটা যদি প্রশ্ন আসে তাহলে এক কথায় অ্যান্সার আসতে প্লাজমিড বা প্লাজমিড কি। তো এটার অ্যান্সারটা কিন্তু প্লাজমিড হলো এই যে এখানে আমরা যেটা পাচ্ছি যে ব্যাকটেরিয়ার দেহে সাধারণ ডিএনএ অণু ছাড়াও, ব্যাকটেরিয়ার দেহে সাধারণ ডিএনএ থাকবে এটা ছাড়াও অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহে সাধারণ ডিএনএ তো থাকবেই, এছাড়াও অতিরিক্ত যে স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে ডিএনএ থাকে তাকে বলা হয় প্লাজমিড বা প্লাজমিড। তা প্লাজমিড কি, এটা কিন্তু এক কথায় আসতে পারে বা এমসিকিউ থাকতে পারে। 3 নম্বর যে আমাদের এখানে ব্যাপারটা আসতেছে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, 3 নম্বর ধাপে আসতেছে ডিএনএ খন্ড কর্তন, অর্থাৎ ডিএনএ খন্ডটাকে কর্তন করা নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ হতে সুবিধামতো, অর্থাৎ সুবিধামতো ডিএনএ অংশটি কেটে নিতে হয়। অর্থাৎ ডিএনএ খন্ড কর্তন, আমি যে ডিএনএটা পাচ্ছি ওই ডিএনএ ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী যেটুকু সুবিধাজনক, যেটা সৃষ্টির অর্থাৎ পৃথিবীর মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বা ওই জাতের জন্য কল্যাণ বয়ে আনবে, অর্থাৎ ভালো উন্নত হবে, সেভাবে নির্দিষ্ট রিস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ হতে সুবিধা মতো ডিএনএ অংশটি কেটে নিতে হয়। আর এই যে কেটে নেওয়ার কাজটা, এই কেটে নিতে হয় কি দিয়ে, এটা কিন্তু আণবিক কাঁচি দ্বারা কেটে নিতে হয়। হ্যাঁ, আণবিক কাঁচি বলে থাকে যেটাতে কেটে নেওয়া যায়, সাধারণভাবে এটা কেটে নেওয়ার বিষয় না, এটা আণবিক কাঁচি দ্বারা কেটে নিতে হয়। কর্তনকৃত 4 নম্বরে যে বিষয়টা আসতেছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ, 4 নম্বরের ধাপটা আসতেছে কর্তনকৃত ডিএনএ খন্ড প্রতিস্থাপন। কর্তনকৃত ডিএনএ খন্ড প্রতিস্থাপন, এটা কেটে নিলাম, এটাকে প্রতিস্থাপনের যে পদ্ধতি বা নিয়ম কানুন থাকবে এটা কিভাবে করতে হবে। কর্তনকৃত ডিএনএ খন্ডের লাইগেজ এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ যথাস্থানে প্রতিস্থাপন করা হয়। প্লাজমিড যথাস্থানে প্রতিস্থাপন করা হয় কিভাবে, যে কর্তনকৃত ডিএনএ খন্ডে লাইগেজ এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ যথাস্থানে প্রতিস্থাপন করা, অর্থাৎ যেই ডিএনএ এর সাথে যে ডিএনএ ইনক্লুড করা হবে, সংযুক্ত করা হবে, সেটার মধ্যে প্রতিস্থাপন করতে হলে এই যে লাইগেজ এনজাইম প্রয়োগ করতে হয় এবং করে প্লাজমিড ডিএনএ অংশটি কেটে নিয়ে ডিএনএ যথাস্থানে প্রতিস্থাপন করা হয়। আচ্ছা, পরিবর্তনকৃত প্লাজমিড ডিএনএ কে রিকম্বিনেন্ট বলা হয়। পরিবর্তনকৃত যে দুইটা যে নিয়ে সংমিশ্রণ করে একটা যে নতুন ডিএনএ আবিষ্কারের বৈশিষ্ট্য তৈরি করার চেষ্টা চলতেছে, সেটাকে বলা হয় পরিবর্তনকৃত প্লাজমিড ডিএনএ কে রিকম্বিনেন্ট বলে। রিকম্বিনেন্ট বলে তাকে। আচ্ছা, 5 নম্বর যে আমাদের ইয়েটা আসতেছে ধারাবাহিকভাবে ধাপ, 5 নম্বর ধাপে আমি পাচ্ছি কি পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর, রিকম্বিনেন্ট ডিএনএ অণুকে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে, অনুকূল অর্থাৎ আমি যেটার দ্বারা তাকে বাঁচিয়ে তুলব সুবিধা মতো, তার যেভাবে মানে যেটা তৈরি করতে চাচ্ছি সেটার অনুকূল অবস্থায় তার সহজ ভাবে যে সেজন্য এটা কাজটা হয়ে যায়, সেভাবে পরিবেশ সৃষ্টির মাধ্যমে পোষক ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হয়। এ ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া বলে। এটা কি বলে? ট্রান্সফর্মড। এটাকে নাম কি হচ্ছে, যে যেভাবে ডিএনএ অণুকে অনুকূল পরিবেশে সৃষ্টির মাধ্যমে পোষক ব্যাকটেরিয়া অর্থাৎ পোষক ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হয়, আর এই ডিএনএ গ্রহণকারী ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া বলে। ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া কি এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা 6 নম্বর ধাপে যেটা আসতেছে রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন।
রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ামে রেখে সংখ্যা বৃদ্ধি করা হয়। এ সময় কাঙ্ক্ষিত জিন বাহী প্লাজমিড কি করে? প্লাজমিড ও পোষক কোষের সংখ্যা বৃদ্ধি করে। তখন ওইভাবে দেখা যাচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ামে রেখে সংখ্যা বৃদ্ধি করা হয়, যার ফলে এ সময় কাঙ্ক্ষিত জিনবাহী অর্থাৎ যে জিনটা চাচ্ছি সেই জিনটার প্লাজমিড ও পোষক কোষের সংখ্যা বৃদ্ধি করে। এভাবে পোষক দেহে অধিক রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি হয়। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বর্তমান বিশ্বে খাদ্য চাহিদার পূরণের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি করতেছে? বিশ্বের যে দেশগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্য ব্যবহার করে, বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের এখন গ্লোবাল ভিলেজের বাসিন্দা আমরা। পৃথিবীর একটা দেশ যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে খাদ্যর চাহিদা পরিপূর্ণ হচ্ছে, সেই সাথে সাথে পৃথিবীর অন্যান্য দেশেও সেটা কি আমদানি এবং রপ্তানির মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পৃথিবীর খাদ্যকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করতেছে। এটা শুধুমাত্র খাদ্যের দিক দিয়েই নয়, এটা প্রাণীকুলকেও এভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্তে কি আপডেট করে এখন আমাদের দেশে যেমন আমরা পাচ্ছি যে শঙ্কর জাতের যে গরুটা, এটা পূর্ব থেকেই ছিল। এরকম এই প্রযুক্তিকে ব্যবহার করে আপনাদের বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক কিছু এরকম আমরা পাচ্ছি। যেমন ইনসুলিন তৈরি করছে, যেভাবে মানবদেহের যে ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে। তাছাড়াও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফসল উদ্ভিদের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এসব জাতকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে, এটা তো আলোচনা করলাম। বর্তমান বিশ্বে বর্ধিত জনসংখ্যা, খাদ্য উৎপাদন ও শিল্প উৎপাদন, পরিবেশ রক্ষা সহ মানব জীবনের নানান চাহিদা মেটাতে কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। মেডিকেল সায়েন্স এবং ফার্মাসিউটিক্যালস ও কসমেটিক্স ইন্ডাস্ট্রি জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন, এনজাইম ও হরমোন উৎপাদনে এই বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিতে উন্নত প্রযুক্তির ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন আমি যে উদাহরণ দিয়েছি, প্রচন্ড ঠান্ডা পরিবেশে টমেটো উৎপাদনের জন্য প্রতিকূল, এই পরিবেশে টমেটোর ফলন কম হয়। অন্যদিকে মাছ অনেক ঠান্ডা পরিবেশে স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে। বিজ্ঞানীরা কি জিনের কারণে মাছ অত্যন্ত ঠান্ডা প্রতিরোধ করতে পারে তা শনাক্ত করে জেনেটিক প্রযুক্তির ব্যবহার করে টমেটোতে এই অ্যান্টিফ্রিজ ঠান্ডা প্রতিরোধক জিনকে সন্নিবেশিত করে তৈরি করে নতুন জাতের টমেটো আবিষ্কার করেছে। এভাবে প্রচন্ড শীতের প্রতিকূল পরিবেশেও টমেটোর ফলন বাড়ানো যায়। আমাদের দেশের কৃষকরা পাট চাষ করে। বর্তমানে কৃষিতে উন্নত জাতের ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের হাইব্রিড ফসল উৎপাদন করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি জটিল প্রযুক্তি। এই প্রযুক্তিতে অনেক সূক্ষ্ম বিশ্লেষণ করতে হয় এবং তথ্য সংরক্ষণ করতে হয়। এই প্রযুক্তি বিভিন্ন প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারের প্রয়োজনীয়তা, কেন এটা ব্যবহার করতে হবে? এটা আসলে কারণ জানি যে বিশ্বে যে অবস্থা, যেভাবে মানে জগতে মানব বৃদ্ধি হচ্ছে, এইভাবে কিন্তু আমাদের কৃষিকাজে তথ্য প্রযুক্তির যদি প্রয়োগ না থাকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার না থাকে, তাহলে অতি শীঘ্রই আমাদের খাদ্য সমস্যা হতে পারে। তো এই চাহিদাকে সলিউশন করতে গেলে সর্বপ্রথমে যে জিনিসটা ব্যাপক প্রয়োজন সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এই তথ্য প্রযুক্তির ফলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনো দেশের যদি সম্পূর্ণতা আসে, তার পার্শ্ববর্তী দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের প্রভাব ফেলে। আশা করি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে মোটামুটি একটা বিস্তারিত ধারণা তোমরা পাইছো। তোমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যে বিষয়টা আলোচনা করব সেটার নাম ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজিটা তোমরা একটু দেখবা। এর ফলে হয় কি, তোমরা যদি বইটা একটু দেখে নাও, তাহলে আমরা যখন লেকচার দেই তখন হয়তো তোমাদের এই জিনিসগুলো বুঝতে খুব সহজ হবে। আশা করি তোমরা এইভাবে মনোযোগীর সঙ্গে পড়াশোনা করবা আর নিজেরাও সতর্ক থাকবা আর আল্লাহর পুনরুত্তরিত করবা। আসসালামু আলাইকুম।